হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য একটা বিশেষ ঘটনা নিয়ে এসেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ইমরান ভাই, আপনার চৈরা ফকিরের ঘটনাটা অনেক বেশি মিস করি। তো আপনাদের রিকোয়েস্টের কারণে, যদিও সেইভাবে সময় করে উঠতে পারি না, তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য, কিছুটা ভয়ের অনুভূতি দেওয়ার জন্য, যার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার লেখা চৈরা ফকিরের একটি ঘটনা। ঘটনাটির প্রথম অংশ আজকে শুনতে পাবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ঘটনাটির দ্বিতীয় অংশ অর্থাৎ শেষ পার্ট আপনাদেরকে অন্য কোনো এপিসোডে শোনানোর চেষ্টা করব। তো আমার চৈরা ফকিরের ঘটনার পাশাপাশি থাকছে আপনাদের জন্য আমাদের একজন লিসেনার আরিফুল ইসলাম ভাইয়ের লেখা ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com, bhutadda.stories@gmail.com। এখানে আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাব চৈরা ফকিরের আজকের ঘটনাটিতে। চলুন শুনে আসি নিজামুদ্দিন জিন ওরফে চৈরা ফকিরের ঘটনা। চৈরা ফকির, লেখক আমি, ইমরান এইচ খান। খালার বাড়ি থেকে ফেরার সময় দাদাভাই কি এমন দেখেছিলেন যে রীতিমতো অজ্ঞান হয়ে যায় এবং বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি ইমরান এইচ খান, ভূত আড্ডা পরিবারের একজন অ্যাডমিন এবং আপনাদের পছন্দের চ্যানেলের হোস্ট। আজকে অনেকদিন পর আবারও লিখতে বসলাম মালয়েশিয়ার শাহ আলম নামক জায়গা থেকে। কর্মব্যস্ততায় তেমন একটা লেখালেখির সময় করে উঠতে পারি না। হয়তো মনে আছে, ইতিমধ্যে আপনাদেরকে অন্য একটা প্ল্যাটফর্মে চৈরা ফকির নামে একজন জিন কবিরাজের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। মনে আছে তো? ঘটনাটি শুনে আপনারা এত বেশি পরিমাণ ভালোবাসা এবং রেসপন্স দিয়েছিলেন যে আজও মনে পড়ে সেই দিনটার কথা। তাই আজকে আবারও সেই চৈরা ফকিরের আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন মূল ঘটনায় চলে যাই। প্রতিদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যেতাম দাদাকে বিরক্ত করতে। আসলে দাদাকে একটু জ্বালাতন করলেই শুনতে পেতাম নতুন আর ভয়ঙ্কর কিছু ভৌতিক ঘটনা। কিন্তু সেদিন যেন ঠিক তার উল্টোটাই ঘটল। দুপুরে খাওয়া শেষ করে দাদা নিজেই আমাকে ডাকলো। আমি দাদার ঘরে যেতেই দাদা বলল, ইমরান, এদিকে আয় তো শালা, আমার শরীরটা একটু পাড়ায় দে, শরীরটা বড্ড ম্যাচ করতেছে। আমি যেন মেঘ না চাইতেই বৃষ্টির দেখা পেয়ে গেলাম। আমি দাদাকে বললাম, পাড়াইয়া তো দেব, কিন্তু একটা শর্ত আছে, আমাকে একটা ঘটনা শোনাইবা, তাহলে আমি তোমার আত্মারামকে খুশি কইরা পাড়াইয়া দেব। তখন দাদা বলল, আচ্ছা ঠিক আছে, ঘটনা শোনাই মনি, এখন আর কথা না বাড়ে একটু পাড়ায় দে, তারপর তোর ঘটনা একটা না 10টা শোনাই মনি। তখন আমি বললাম, শালা বুইরা, আমি তোমার চালাকি জানি না? আমি জানি পাড়াইয়া দিলেই তুমি ঘুমাইয়া পড়বা, তাই আগে দাম দাও, তারপর কামের কথা কও। তখন দাদা বলল, আরে না, সত্যি ঘটনা শোনামো,
এখন একটু পাড়ায় দে ভাই। তখন আমি বললাম, আমি শিয়ালের কাছে মুরগি দিয়েও বিশ্বাস করতে পারি, কিন্তু তুমি শালা শিয়ালের থেকেও চালাক। এখন কথা না বাড়িয়ে ঘটনা শুরু করো, আমি 2টা পান বানায় আনতেছি। তখন দাদা বলল, শালা, তোকে ডাকাটাই আমার ভুল হইছে, এর থেকে একটু ঘুমাইতাম তাও ভালো ছিল। তখন আমি বললাম, শয়তানকে ডাকছই যেহেতু, তাহলে আর কথা না বাড়াইয়া ভোগের ব্যবস্থা করো, তা না হলে আজকের পর দুপুরে ঘুমানোর ইচ্ছা বাদ দিয়ে দাও বুইরা। দাদা হয়তো তখন বুঝতে পারলো যে আমি নাছর বান্দা, আমাকে বুঝিয়ে লাভ নেই। তাই দাদা উঠে বসলো, আর আমিও তখন একটা পান দাদার মুখে আর একটা পান আমার নিজের মুখে পুরে নিলাম। এরপর দাদা বলতে শুরু করলো, সেইবার আমি আমার ছোট খালার বাড়িতে গেছিলাম বেড়াইতে। সেখানে 2 দিন বেড়ানো শেষ করে ঠিক করলাম বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যেই ভাবা সেই কাজ, বিকেলে খালা সহ বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম বাড়ির উদ্দেশ্যে। তখনকার সময় এত গাড়ি ঘোড়ার চলা ছিল না, বেশিরভাগ মানুষই নদী পথে চলাচল করত। বইলা রাখা ভালো, ছোট খালার বিয়ে হয়েছিল সবপুরের কোনো এক জায়গায়। তারপর নদীর ঘাটে আসতেই দেখলাম একটা নৌকা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিতেছে। আমিও কোনো মতে লাফিয়ে উঠে পড়লাম নৌকার গলইতে। ওঠার পরে খেয়াল করলাম এটা আমাদের গ্রামেরই একটা নৌকা। নৌকার মাঝি ছিল আমগো গ্রামের রতন চাচা। চাচা আমাকে দেখা বলল, কিরে বাতিজা, খালার বাড়ি দাওয়াত খেয়ে আসলি নাকি? তোর খালা কেমন আছে? এই বলে আরো কিছু হাসি মশকরা করলো। তারপর যথাক্রমে নৌকা ছেড়ে দিল। ইঞ্জিন চালিত নৌকার খটর খটর শব্দে আমার কেমন যেন ঝিমুনি চলে এসেছিল। তাই নৌকার গলইতে বসে নদীর পানি দেখতেছিলাম। বিশাল বড় নৌকায় আমার মতো আরো প্রায় 50-60 জন লোক ছিল। তারা কেউ কেউ বসেছিল, আবার কেউ বা দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ আমার চোখ গেল আমার 2-3 জন সামনে বসে থাকা একটা লোকের উপর। লোকটা একটা চাদর জড়িয়ে বসেছিল, তাই তার মুখটা ঠিক মতো দেখতে পারছিলাম না। তারপরেও কেন জানি মনে হইতেছিল এই লোককে আগে কোথাও দেখেছি। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার মুখের ওপর থাকা চাদরটি সরে যায় এবং আমি তার মুখটি দেখতে পাই। লোকটার মুখটা দেখেই আমি হতভম্ব হয়ে যাই, আর আমার মস্তিষ্ক আমাকে বলে ওঠে, আরে এইটা তো নিজামুদ্দিন জিন, মানে সেই চৈরা ফকির। আরে সে তো একজন জিন, তাহলে সে এখন এই সময় এখানে কি করে? এমন সময় চৈরা ফকির আমার দিকে তাকিয়ে একটা বন্ধুসুলভ হাসি দেয়, আর ঠিক তখন আমি শুনতে পাই কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলছে, আকবর, ভয় পেও না। আমি এখানে কারো ক্ষতি করতে আসি নাই, বরং তোমাদের উপকার করার জন্য এসেছি। কেন জানি না তখন আর আমি এইসব সহ্য করতে পারি না। নিজের অজান্তেই অজ্ঞান হয়ে নৌকার পাটাতনে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরলো, আমি দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি, আর আমার পাশেই আমার মা বসে আছে। বুঝতে পারছিলাম আমার শরীরে অনেক জ্বর। আমার জ্ঞান ফিরে এসেছে দেখে বাড়ির সবাই এসে রুমে হাজির হয়, আর তখনই আমি জানতে পারি আমি নাকি 2 দিন পরে চোখ মেলে তাকালাম। এরপর বাড়ির মানুষ আমাকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল, আর আমি নৌকায় অজ্ঞান হয়ে পড়েছিলাম কেন। তখন আমি ধীরে ধীরে তাদেরকে সবটাই খুলে বললাম। আমার মুখে সবটা শুনে মা বলল, ভাগ্য ভালো, নৌকায় আমাদের পরিচিত লোক ছিল, আর তারাই তোকে বাড়িতে দিয়ে গেছে। এরপর মা আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনতে বলল। বিকেলে ইমাম সাহেব এসে আমাকে কিছুটা ঝাড়ফুঁক করলো এবং পানি পড়া দিয়ে চলে গেল। মোটামুটি 1 সপ্তাহ পরে আমি সুস্থ হই। এভাবেই কেটে যাচ্ছিল আমার দিনকাল। একদিন আমার বন্ধুরা বলল পাশের গ্রামে নাকি যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
তাই রাতে যাত্রা দেখতে যাবে সবাই মিলে। আমিও তাদের সাথে যাব বলে সম্মত হলাম। রাতের খাবার শেষ করে সবাই একটা জায়গায় এসে একত্র হই। খেয়াল করলাম আমরা সবাই থাকলেও এখানে হারুন মোল্লা নামক আমাদের এক বন্ধু অনুপস্থিত। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও হারুন মোল্লার দেখা না পেয়ে আমরা যাত্রাপালা দেখার জন্য পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এরপর যাত্রা শেষ হতে হতে প্রায় রাত ১১টা বেজে যায়। সেই আমলে পথঘাট এতটা উন্নত ছিল না। তখনকার সময় রাত ১১টা মানে অনেক গভীর রাত ছিল। যাত্রাপালাটা একটা বিশাল বড় মাঠের মধ্যে আয়োজন করা হয়েছিল, আর মাঠের মধ্যে একটা ছোটখাটো মেলার মতো করা হয়েছিল। এরপর আমরা সবাই যে যার যার মতো কিছু কেনাকাটা করলাম নিজেদের পছন্দ মতো। আমি সেদিন কিছু বাতাসা, আক্রি আর কিছু খেলনা কিনেছিলাম বাড়ির বাচ্চাদের জন্য। আর সবার কথা ছিল ২০ মিনিট পরেই সবাই ওই যাত্রাপালা প্যান্ডেলের সামনে এসে মিলিত হব এবং একসাথে গ্রামে ফিরে যাব। আমিও আর সবার মতোই কেনাকাটা করছিলাম। এর মাঝে কখন যে ৩০ মিনিট পার হয়ে গেল বুঝতেও পারলাম না। একটা সময় সবকিছু কেনা শেষ হলে আমি ওই প্যান্ডেলের সামনে যাই, কিন্তু সেখানে গিয়ে অনেকটা অবাক হয়ে যাই। আমি সেখানে গিয়ে দেখতে পাই সেখানে আমার বন্ধুদের কেউই নেই। আমি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একটা পর্যায়ে ঠিক করলাম একাই গ্রামের দিকে হাঁটা শুরু করব। যেই ভাবা সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটা সময় হাঁটার পরে আমি প্রথম বুঝতে পারলাম কেউ হয়তো আমার পিছু পিছু হেঁটে আসছে। আমি কিছুটা চমকে পিছে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। এভাবে বেশ কয়েকবার এভাবে পিছে ফিরে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। তখন আমাদের গ্রামে পৌঁছাতে হলে একটা ধানি জমির মাঠ পার হতে হবে। তারপর একটা পরিত্যক্ত ভিটার পাশের বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আমাদের গ্রামের রাস্তায় উঠতে হবে। বলে রাখা ভালো, তখনও আমাদের গ্রামের রাস্তায় পৌঁছাইতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে। একটা সময় সেই ধানি জমির মাঠের কাছে চলে আসি। রাস্তাটা ছিল অনেকটা এমন, দুই পাশে ধানের ক্ষেত আর মাঝ দিয়ে পায়ে হাঁটার মতো সাধারণ রাস্তা, আর রাস্তার মাঝে মাঝে কয়েকটা তাল গাছ। এবার আমি সেই রাস্তা ধরে হাঁটছিলাম। এমন সময় আমার কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর কণ্ঠ। কণ্ঠটা বলল, কিরে, তুই কি বাতাসা নিয়ে যাবি নাকি নিজের জান নিয়ে যাবি? তখন আমি কণ্ঠটা শুনে চমকে যাই আর আশেপাশে খুঁজতে থাকি আওয়াজটার উৎস, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করবই, এমন সময় আবারও সেই কণ্ঠটা বলে ওঠে, কিরে, আমার কথা কি শুনতে পাস নাই? তুই কি জান নিয়ে যাবি নাকি বাতাসা? এবার আমি বেশ ভয় পেয়ে যাই, আর তাই দোয়া দরুদ পড়তে পড়তে জোরে জোরে হাঁটা শুরু করি। এবার রাস্তার পাশের তাল গাছের নিচে আসতেই হঠাৎ একটা তাল আমার সামনে পড়ে। সত্যি বলতে তালটা যদি আমার মাথায় পড়তো তাহলে আর আমাকে কেউ বাঁচাতে পারতো না। তখন আমি কেন জানি ওই তাল গাছটার দিকে তাকাই, আর তখনই দেখতে পাই একটা ভয়ঙ্কর দৃশ্য। জ্যোৎস্নার মৃদু আলোতে দেখতে পেলাম তাল গাছের উপর ভয়ঙ্কর একটা প্রাণী বসে আছে। তাল গাছটা আকারে খুব একটা বড় ছিল না, তাই প্রাণীটাকে খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। দেখলাম প্রাণীটার মুখটা মানুষের মতোই, কিন্তু শরীরটা যেন টিকটিকির মতো, আর একটা লেজও আছে। ছাগলের মতো লম্বা দুইটা কান, সেই সাথে তার হাতের নখগুলোও বেশ বড় বড় মনে হচ্ছিল, কেননা চাঁদের আলো পড়ায় সেগুলো চকচক করছিল। দেখতে পাই একটা ভয়ঙ্কর দৃশ্য। হঠাৎ দেখলাম প্রাণীটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো।
আর সাথে সাথেই যেন প্রাণীটার চোখগুলো জ্বলন্ত কয়লার মতো ধক করে জ্বলে উঠল। অনেকটাই যেমন ক্ষুধার্ত মানুষ খাবার পেলে তার চোখে মুখে প্রকাশ পায়, ঠিক তেমনি এই প্রাণীটার চাহনিতেও তেমন একটা ব্যাপার ছিল। আমি যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম, ঠায় দাঁড়িয়েছিলাম সেখানেই, যেন আমার মধ্যে কোনো বোধ শক্তি কাজ করতেছিল না। তখন দেখতে পেলাম সেই প্রাণীটা ধীরে ধীরে তাল গাছ বেয়ে নিচে নামতেছে। প্রাণীটা ঠিক গিরগিটি বা টিকটিকির মতো করে মাথা নিচে দিয়ে নামছে, আর তার লেজটা এদিক ওদিক গাছের সাথে বাড়ি খাচ্ছে। নাতি ভাই, বিশ্বাস করবি না, সেদিন মনে হয়েছিল আজকেই হয়তো আমার শেষ দিন। প্রাণীটা এবার নিচে নেমে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি যে ওখান থেকে দৌড়ে পালাবো ওই হিতাহিত জ্ঞানটাও আমার ছিল না। এমন সময় আমার পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন বলল, কিরে আকবর, এখানে দাঁড়িয়ে কি করস? তখন আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম আমার বন্ধু জলিল পাটোয়ারি আমার দিকেই হেঁটে হেঁটে আসছে। আমি ওর কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে তাকালাম, কিন্তু সেখানে আর সেই প্রাণীটাকে দেখতে পেলাম না। তখন আমি এক দৌড়ে জলিলের কাছে গেলাম। তখন জলিল বলল, কিরে, এইখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি তোদেরকে কত খুঁজলাম মেলায়, কিন্তু তোদেরকে না পেয়ে একা একাই হাঁটা শুরু করেছিলাম। বাকিরা কই? আমি তখন জলিলকে কি বলবো বুঝতেছিলাম না। তখন জলিল বলল, আচ্ছা, অনেক রাত হয়েছে, চল হাঁটা শুরু করি, এখনো অনেকটা পথ যেতে হবে। আমি তখন আর কিছু না বলে ওর সাথে হাঁটা শুরু করলাম, আর আমি তখনও ভয়ে থরথর করে কাঁপছিলাম। তখন জলিল আমাকে দাঁড় করিয়ে আমার গায়ে কি যেন একটা পরে ফু দেয়, আর বলল, ভয় পাস না, আমি আছি তো। তখন আমার ভয়টা কিছুটা কমে গেল। আমি তখন হাঁটতে হাঁটতে ওকে বলার চেষ্টা করছিলাম যে আমি কি দেখেছি, কিন্তু অদ্ভুতভাবে জলিল আমার কথাগুলোকে থামিয়ে দিয়ে বলল, এসব পরে শুনবো, এখন তাড়াতাড়ি হাঁটা শুরু কর, অনেক রাত হয়ে গেছে। আমি তখন মনে মনে ভাবলাম হয়তো জলিলও ভয় পাচ্ছে, আর তাই এই কথাগুলো এখন শুনতে চাচ্ছে না। এভাবেই মাঠঘাট পেরিয়ে আসলাম আমাদের গ্রামের প্রবেশ পথের সামনের সেই বাঁশঝাড়টার কাছে। এখানে আসতেই দূর থেকে দেখতে পেলাম বাঁশঝাড়ের মধ্যে যেন তুমুল ঝড় শুরু হয়েছে। আমি তখন জলিলকে বললাম, জলিল, এই অদিনে বাঁশঝাড়ের মধ্যে ঝড় শুরু হলো কেন রে? এখন তো ঝড় বৃষ্টির দিন না। তখন জলিল আমাকে কিছুটা ধমকের স্বরে বলল, আল্লাহর নাম নে, ওসব কিছু না, আর যা কিছুই হয়ে যাক ভয় পাস না, সাহস রাখিস মনে, দেখবি সকল মুশকিল আসান হয়ে যাবে। আমি তখন জলিলের কথার আগামাথা কিছুই বুঝি না, কিন্তু তারপরেও মনে মনে আল্লাহ পাকের নাম স্মরণ করতে থাকি। এর মাঝে আমরা বাঁশঝাড়ের কাছাকাছি চলে আসি। তখন জলিল আবারও আমাকে বলে, আকবর, যা কিছুই হয়ে যাক ভয় পাস না, কিন্তু আমি তোর সাথেই আছি। বলে রাখা ভালো, জলিল কিন্তু আমার সমবয়সী ছিল, কিন্তু তারপরেও আজ যেন ওর কথাগুলো অভিজ্ঞ বড় মানুষের মতোই লাগছিল। এরপর আমরা বাঁশঝাড়ের মধ্যে প্রবেশ করি। অল্প জ্যোৎস্নার আলোয় দেখতে পাই কয়েকটা বাঁশ পড়ে আছে মাটিতে। মনে হচ্ছিল কেউ যেন জোর করে বাঁশগুলোকে মাটিতে ফেলে রেখেছে। আমি বাঁশগুলোকে ডিঙিয়ে যাবই, এমন সময় জলিল বলল, খবরদার আকবর, ওর ওপর পা রাখিস না, তাহলে বিপদে পড়ে যাবি কিন্তু। এমন সময় দেখতে পেলাম ঘন বাঁশঝাড়ের মধ্যে বেশ কয়েকটা লাল লাল আগুনের গোলা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এটা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। আগুনের গোলাগুলো আর একটু কাছাকাছি আসতেই দেখতে পেলাম আমি যেগুলোকে আগুনের গোলা ভেবেছিলাম সেগুলো মূলত নাম না জানা ভয়ঙ্কর একটা দানব জাতীয় প্রাণীর চোখ। এবার দানবগুলো আরো কাছাকাছি চলে আসলো এবং রাগে গড়গড় করতে থাকলো। দানবগুলোকে দেখে যেন আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল।
এমন সময় জলিল আমাকে অনেকটা ধমকের স্বরে বলল, আকবর, তোকে বলছি না ভয় পেতে না, সাহস রাখ, আর আমি আছি তো। এবার ওই দানবগুলোর মধ্য থেকে একজন বলে উঠল, তোর হাতের মিষ্টি বাতাসাগুলো শুরুতেই দিয়ে দিলে আজকে তোকে প্রাণ হারাতে হতো না। এখন কোথায় যাবি? তোর কোন বাপ এখন তোদেরকে বাঁচাবে? এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে তো আমার জান যায় অবস্থা। আর ওদিকে জলিল ঠায় দাঁড়িয়ে দানবগুলোকে বলল, আমি থাকতে তোরা ওর ক্ষতি করতে পারবি না। আমি এখানে উপস্থিত থাকতে ওর ক্ষতি করবি, এটা ভাবলি কিভাবে? তখন দানবগুলো আবারও বলে ওঠে, কে তুই? তোর মতো পুষ্কে ছোকরা আমাদের কি করবে? তুই কি তান্ত্রিক, নাকি ওঝা, নাকি কবিরাজ? তখন জলিল বলল, আমি কে সেটা এখনো বুঝতে পারিস নাই? আমি তান্ত্রিক, ওঝা, কবিরাজেরও বাপ। পারলে তোরা ওর গায়ে একটা লোম ছিঁড়ে দেখা, দেখি তোদের কত শক্তি। আমি জলিলকে কিছু বলতেই যাব, এমন সময় দেখলাম হঠাৎ যেন জলিলের চোখ দুইটা ইটের ভাটার মতো জ্বলে উঠল। তখন আমি আর কিছু বলার সাহস পেলাম না। এমন সময় দানবগুলো আমাদের ওপর আক্রমণ করতে এগিয়ে আসলো। ঠিক সেই সময় জলিল তার মুখ দিয়ে কি এক অদ্ভুত ভাষায় চিৎকার দিয়ে কাউকে ডাকলো মনে হয়। আর সাথে সাথেই কোথায় থেকে যেন এক ঝাঁক শিয়াল এসে আমাদের সামনে দাঁড়ালো। শিয়ালগুলো আকারে স্বাভাবিক শিয়ালের থেকে অনেক বেশি বড় ছিল, আর তাদের চোখ দিয়ে যেন আগুনের লাভা বেরিয়ে আসছিল। শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর দানব এবং এই ভয়ঙ্কর শিয়ালগুলোর মধ্যে তুমুল মারামারি। শিয়ালগুলো এক একটা দানবকে কামড় দিয়ে ধরে ছিঁড়ে ফেলছিল। এমন সময় ওই দানবগুলোর মধ্যে থাকা একটা দানব চিৎকার করে জাঙ্গার নামক কাউকে আহ্বান করলো। সাথে সাথেই বাঁশঝাড়ের বাঁশগুলো মর্মর শব্দে ভেঙে চুরে একটা বিশাল আকারের দানবের আবির্ভাব হলো। দানবটা সেই দুইটা শিয়ালকে দুই হাতে তুলে আছাড় মারলো, আর একটা শিয়ালকে দুই হাতে টেনে ছিঁড়ে ফেললো। বাকি শিয়ালগুলো এক করুণ সুরে আর্তনাদ করে উঠল। আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম আর ভাবছিলাম আমি অজ্ঞান হয়ে যাচ্ছি না কেন। এমন সময় দেখতে পেলাম আমার পাশে থাকা জলিল যেন রাগে গড়গড় করছে। আমি জলিলের দিকে তাকাতেই দেখতে পেলাম জলিলের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, আর সে মুহূর্তের মধ্যেই ওই বিশাল আকারের দানবের থেকেও আরো যেন দ্বিগুণ বড় আকারের এক দানবীয় রূপ ধারণ করলো। এমন সময় সেই শয়তান দানবটি জলিলের অভাবটিকে দেখে ভয় পেয়ে যায় আর কর্কশ কণ্ঠে বলে, কে আপনি? আর আপনি একটা জিন হয়ে কেন আমাদের কাজে বাধা দিচ্ছেন? তখন জলিল রূপী এই বিশাল দানবটি বলে ওঠে, আমি মারিদ বাদশা পুত্র নিজামুদ্দিন। তোদের সাহস কি করে হলো আমার সহকারীদের উপর আক্রমণ করার? তখন সেই শয়তান দানবটি অর্থাৎ জাঙ্গার বলে ওঠে, বাদশা নিজামুদ্দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিন, দয়া করে আমাদের মারবেন না। আমি সহ আমার অনুসারী সকল জিন আপনার দাসত্ব করব, তারপরও আমাদেরকে মারবেন না হুজুর। তখন নিজামুদ্দিন বলে, তোদের কোনো মাপ নেই। মাপ করতাম যদি না তুই আমার সহকারীকে হত্যা করতি। এখন এর শাস্তি তোকে পেতেই হবে। এমন সময় শয়তান জাঙ্গার
অবস্থার বেগতিক দেখে তার অনুসারীদেরকে নিয়ে পালাতে চায়, কিন্তু কোনো এক অদৃশ্য দেয়াল তাদেরকে বাধা দেয়। এমন সময় নিজামুদ্দিন জিন বলে ওঠে, জমের হাত থেকে কি কেউ কোনোদিন পালিয়ে বাঁচতে পেরেছে? তোরা হয়তো জানিস না, আমাকে অনেকেই চৈরা ফকির নামেও চেনে। আমি হলাম কবিরাজের কবিরাজ, তান্ত্রিকদেরও তান্ত্রিক। আমি হলাম নিজামুদ্দিন ওরফে চৈরা ফকির। এমন সময় শয়তান জাঙ্গার বলে, হুজুর, এবারের মতো ছেড়ে দিন দয়া করে। আমি আর আমার অনুসারী সকল জিন আপনার দাসত্ব করব। আমাদেরকে মারবেন না হুজুর। তখন চৈরা ফকির বলে উঠল, জাঙ্গার, আমি জানি তুই শিলার প্রজাতির একটা দুষ্টু বেঈমান জিন, আর তোর একমাত্র কাজ হচ্ছে ধোকা দেওয়া। জানের বদলে জান। তুই আমার সহকারীকে মেরেছিস, আমি তোকে মারবো হিসাব বরাবর। এরপর চৈরা ফকির জাঙ্গার এর অনুসারী জিনদেরকে বলে, তোদেরকে একটা সুযোগ দিচ্ছি। তোরা যদি এই জাঙ্গারকে মেরে ফেলিস, তাহলে আমি তোদেরকে জানে মারব না, ছেড়ে দেব তোদেরকে। আর যদি আমাকে বাধ্য করিস, তাহলে জাঙ্গার সহ তোদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। এখন বাকিটা তোদের ইচ্ছা। চৈরা ফকিরের এই কথা বলতে না বলতে সেই অনুসারী জিনগুলো মুহূর্তের মধ্যেই জাঙ্গারের ওপর ঝাঁপিয়ে পড়ল। শয়তান জাঙ্গার নিচে বাঁচার জন্য কয়েকটা জিনকে এবড়োখেবড়োভাবে টেনে ছিঁড়ে ফেলল, কিন্তু এতগুলা জিনের সাথে সে পেরে উঠতেছিল না। এমন সময় শয়তান জাঙ্গার আকাশ পানে তাকিয়ে গগন বিদায়ী একটা চিৎকার দিয়ে কি যেন একটা বলল, আর তখনই কয়েকটা জিন তার গলায় কামড় দিয়ে ছিঁড়ে ফেলল। এরপর শয়তানের অনুসারী জিনগুলো আমার পাশে থাকা চৈরা ফকিরের দিকে এগিয়ে আসলো আর বলল, হুজুর, ওকে মেরে ফেলেছি। এবার আপনি আমাদেরকে ছেড়ে দিন। আমরা আর কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। আর যে কোনো সময় আমাদেরকে ডাকলেই সামনে পাবেন। তখন চৈরা ফকির তাদেরকে যেতে বলে এবং তারা যেন মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিশে যায়। এমন সময় খেয়াল করলাম চৈরা ফকির আবার সেই দানব রূপ থেকে ধীরে ধীরে আমার বন্ধু জলিলের রূপে ফিরে আসে। এতক্ষণ এত সব ভয়ঙ্কর দৃশ্য দেখে এখন আর আমার সহ্য করার ক্ষমতা ছিল না। আমি মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরলো, আমি দেখতে পেলাম আমি আমাদের বাড়ির উঠানের পাশের বড় আম গাছটার নিচে পাটিতে শুয়ে আছি, আর আমার পাশে বাড়ির সব মানুষ দাঁড়িয়ে, আবার কেউ বা বসে আছে। এমন সময় দেখি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে আমার বন্ধু জলিল। ওকে দেখে তো আমি চমকে যাই। আমি ওকে দেখে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, অর্থাৎ বোবা হয়ে গিয়েছি। তো বন্ধুগণ, এই ছিল আজকের চৈরা ফকিরের ঘটনার প্রথম অংশ। বাকি ঘটনা আপনাদেরকে অন্য একদিন শোনাবো। সত্যি বলতে প্রতিদিনের রেকর্ডিং, এডিটিং এবং একই সাথে যেহেতু চাকুরি করি, সেখানেও সময় দিতে হয়, তাই ঠিকমতো লেখার সময় করে উঠতে পারি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঘটনার বাকি অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকের চৈরা ফকিরের ঘটনার প্রথম অংশ? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আগামী পর্বে আপনারা জানতে পারবেন চৈরা ফকিরের ভয়াবহতা, কিভাবে সে ভয়ঙ্কর শয়তান জাঙ্গারের প্রভু খজলিসের সাথে যুদ্ধ করেছিল এবং আকবর অর্থাৎ আমার দাদা কিভাবে তার কথা বলার শক্তি ফিরে পেয়েছিল। আশা করি আগামী এপিসোডটা আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার চৈরা ফকিরের ঘটনা। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ইমরান এইচ খান বলছিলাম মালয়েশিয়া থেকে। তো বন্ধুগণ, এই ছিল আমার লেখা চৈর ফকিরের ঘটনা। আশা করি আপনাদের কিছুটা হলেও ভয়ের শিহরণ দিতে পেরেছি বা আপনাদের কিছুটা ভালো লেগেছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চৈর ফকিরের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো, বা এই ঘটনার দ্বিতীয় পার্টটি আপনারা শুনতে চান কিনা। তো এখন আর কথা বলবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, অর্থাৎ আরিফুল ইসলাম ভাইয়ের ভয়ঙ্কর সেই ঘটনাটি। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি আরিফুল ইসলাম। আশা করি আপনি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের ভূতাড্ডা চ্যানেলের জন্য আমার লেখা একটি ঘটনা বা গল্প বলতে পারেন আপনাদেরকে লিখে পাঠালাম। ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, তাই এর সাথে বাস্তবে কোনো মিল সত্যিই কাকতালীয়। তো আর কথা না বাড়িয়ে চলেন আজকের ঘটনাটি শুরু করা যাক। রিয়ানকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। আশ্চর্যজনক হলেও সত্য, এই প্রথম রিয়ান আমাকে না জানিয়ে কোথায় যে ডুব মেরেছে বুঝতে পারছি না। সেবার বাড়ি থেকে পালিয়ে ও যে বান্দরবন গিয়েছিল তা একমাত্র আমিই জানতাম। আমাদের ক্লাসমেট শান্তা আর সজীবের রিলেশনের ব্যাপারটাও ওদের বাসায় জানিয়ে একটা ঝামেলা সৃষ্টি করেছিল রিয়ান, সেটাও একমাত্র আমিই জানতাম। আর সেই রিয়ান দুদিন ধরে কাউকে কিছু না জানিয়ে কোথায় যে গেছে আল্লাহ মালুম। রাগ লাগছে আমার, আবার সাথে সাথে দুশ্চিন্তাও হচ্ছে ওর জন্য। কোনো ঝামেলায় পড়ে নাই তো? আর যদি কোথাও যেয়েও থাকে তাহলে আমাকে বলল না কেন? কি এমন জরুরি কাজ পড়লো? মাঝে মাঝেই রিয়ান এমন হাওয়া হয়ে যায়, তাই ওর বাবা মা তেমন দুশ্চিন্তা করেন না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কোথাও কোনো বড় অঘটন ঘটেছে। ওকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না। কোনো পজিটিভ নিউজ পাবো না জেনেও রিয়ানের আম্মাকে ফোন করলাম আর বললাম, আন্টি, রিয়ানের কোনো খোঁজ পেলেন? তখন রিয়ানের আম্মা জানালো, না বাবা, জানোই তো ও বরাবরই এমন করে, দেখো ঠিকই 4-5 দিন পরে এসে হাজির হবে। তখন আমি বললাম, জি আচ্ছা আন্টি, তাই হবে হয়তো। ঠিক আছে আন্টি, তাহলে ভালো থাকেন, রাখি, এই বলে ফোনটা কেটে দিলাম। আন্টিকে বলতেও পারলাম না যে অন্যবারের মতো নিশ্চিত মনে বসে থাকতে পারছি না আমি, কারণ এবার যে রিয়ান আমাকেই কিছু বলে যায় নাই। রাতে শুয়ে শুয়ে ভাবছি কখন কি কথা বললাম রিয়ানের সাথে। হ্যাঁ, মনে পড়েছে, রিয়ান সেদিন রাতে রাস্তা দিয়ে হাঁটছিল যথারীতি অন্য দিনের মতোই। রাতে রাস্তায় রাস্তায় ঘোরা ওর শখ। হাঁটতে হাঁটতে আমাকে ফোন করেছিল, কথা বলছিলাম দুজন। হঠাৎ রিয়ান পরে ফোন দিচ্ছি বলেই কলটা কেটে দিল। ব্যাস এইটুকুই। তারপর থেকে ওকে ফোনে আর পাওয়া যাচ্ছে না। ধেত, কারেন্টও চলে গেল এমন সময়। মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। আব্বা আম্মা গেছেন ছোট মামার বাসায়, কখন আসবেন ঠিক নেই। ওহ, এত গরম লাগছে কেন আমার? এখন তো শীতকাল, যদিও শীতের মাত্রাটা কম, কিন্তু গরম লাগার কথা না। ভ্যাপসা গরমের সাথে পোড়া পোড়া গন্ধও পাচ্ছি। মনে হচ্ছে বাথটাবে বসে থাকি। দরজায় নক করার আওয়াজে চিন্তার ছেদ ঘটল। কিন্তু কলিং বেল না বাজিয়ে দরজায় নক করেছে কেন বেকুব? এই বিরক্তি নিয়েই দরজা খুললাম।
রিয়ান দাঁড়িয়ে আছে বাইরে। কোনো কথা না শুনে গালাগাল শুরু করলাম ওকে। কোথায় ছিলি? আর কাউকে না হোক আমাকে তো বলে যেতে পারতি। কারো কেয়ার তো তুই কখনোই করিস না। ভাবতাম আমার জন্য একটু হলেও দরদ আছে তোর, কিন্তু না, আমাকেও অপ্রয়োজনীয় মনে করিস তুই। এখন আর চুপ করে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বস, বলেই আমি আগে ঘরে ঢুকলাম। ছোপায় বসতে যেয়ে দেখলাম রিয়ান ঘরে ঢোকেনি। দরজায় তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে, একটু আগেও তো রিয়ান ছিল এখানে। ভীষণ রাগ হলো আমার। রিয়ান কি শুরু করেছে এসব? দরজা খুলে রেখেছিস কেন? ঘরে ঢুকতে ঢুকতে বাবা বললেন। তখন আমি বললাম, না মানে, বলতে যেও চেপে গেলাম বিষয়টি। বাবা মা পছন্দ করেন না আমি রিয়ানের সাথে মিশি, কারণ রিয়ান ড্রাগস এডিক্ট ছিল। কিন্তু এখন ও পুরোপুরি সুস্থ, কিন্তু সে কথা বাবা মাকে কে বুঝাবে? চুপচাপ নিজের ঘরে চলে আসলাম। তাহলে কি বাবা মাকে দেখেই রিয়ান চলে গেল? বাবা মা থাকলেও বাসায় আসে না। ও জানে বাবা মা চান না আমি ওর সাথে মিশি। রাগ কিছুটা কমে গেল আমার। কিন্তু রিয়ান এত চুপচাপ ছিল কেন? 5 মিনিট ধরে আমি এতগুলো কথা বললাম, ও না কোনো উত্তর দিল, না নিজে থেকে কিছু বলল। তবুও আশ্বস্ত হলাম এটা চিন্তা করে ও ফিরে এসেছে। খুশি হলাম অনেক। রিয়ানকে ছাড়া আমিও যে অচল। রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। অনেক সকালে ঘুম ভেঙে গেল আমার। নাস্তা খেয়ে ভার্সিটিতে যাব বলে ফোন দিলাম রিয়ানকে। ফোন বন্ধ। ফাজিলটা নিশ্চয় ফোনে চার্জ দেয়নি। আন্টির মোবাইলে ফোন করলাম। আমি হ্যালো বলতেই আন্টি বললেন, কি বাবা, রিয়ানের কোনো খোঁজ পেলে? আন্টির কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। রিয়ান কি তবে বাসায় যায়নি? কিছু না বলে ফোন রেখে দিলাম। রিয়ান কি শুরু করেছে এগুলো? কাল রাতে দেখা হলো আমার সাথে, এখন আবার লাপাত্তা। এই ছেলের কপালে যে কি আছে আল্লাহই জানে। এতই বেশি রাগ হচ্ছিল যে আমার মনে হচ্ছে রিয়ানের সাথে যোগাযোগ বন্ধ করেই দেই, আর ওকে ফোন দেব না ডিসাইড করলাম। একাই রওনা দিলাম ভার্সিটির দিকে। সন্ধ্যায় বাসায় ফিরে শুনলাম বাবা দেশের বাইরে যাবেন বলে ঠিক করেছেন। আমরাও যাব সাথে। 5 দিন পর ঢাকায় ফিরবো। আমার ঢাকার বাইরে যেতে ভালো না লাগলেও কিন্তু বাবার উপর কথা বলার সাহস আমার নেই। পরদিন অনেক সকালে আমরা রওনা হলাম বাগেরহাটের পথে। পৌঁছালাম বিকাল 3টায়। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে ঘুরতে বের হলাম। একটি ছোট্ট মফস্বল শহর বাগেরহাট, কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো। রাস্তাঘাট চিনি না, কিন্তু তবুও হাঁটতেই থাকলাম। দড়া টানা নদীর তীরে যেতেই এক অদ্ভুত ভালো লাগায় মন ভরে গেল। চুপচাপ এক গাছের নিচে বসেই সারা বিকেল পার করে দিলাম। শেষ বিকেলে লালচে কালো আভাটুকু মিলিয়ে গেলে নদীতে, তবুও বসে রইলাম মনোমুগ্ধের মতো। ঠান্ডা বাতাসে গায়ে রীতিমতো কাঁপন ধরে গেল। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে রিয়ানের ব্যাপারটা বেমালুম ভুলে গিয়েছিলাম। এখন মনে হয়ে গেল, নতুন করে ভাবনাগুলো এসে একসাথে ঘিরে ধরলো আমায়। খুব খারাপ লাগতে শুরু করলো আমার। অনেক কষ্টে কান্না থামিয়ে উঠে দাঁড়ালাম। উফ, হঠাৎ করে এত গরম লাগছে কেন আমার? এত গরমে মানুষ জামা কাপড় পরে থাকে কিভাবে? আমি আবার পরেছি ফুল স্লিভ টি শার্ট। মনে হলো একটা নেট শার্টটি খুলে ফেলি। চুপচাপ হাঁটতে থাকলাম, কিন্তু একটু সামনে হেঁটে আসতেই মনে হলো দূরে কেউ গাছের নিচে বসে আছে। যে কেউ বসে থাকতে পারে সেটাই স্বাভাবিক, কিন্তু আমার কেন জানি ভীষণ অস্বস্তি লাগতে লাগলো, কারণ যে বসে আছে তার বসার গড়ন আমার খুব পরিচিত। তার চুলগুলো লম্বা, ঠিক যেন রিয়ানের মতো। ওটা রিয়ান না তো? মনে হলো সেও আমাকে দেখেছে। হাঁটতে হাঁটতে ছেলেটির কাছে চলে আসলাম আমি। যা ভেবেছিলাম ঠিক তাই, রিয়ানই। কিন্তু ও এখানে কি করছে? আমি বেশ রাগান্বিত হয়ে ডাকলাম, রিয়ান, রিয়ান। রিয়ান খুবই আস্তে উচ্চারণ করলো,
স্বাধীন, আমাকে সাহায্য কর। আমি অবাক হয়ে গেলাম ওর গলার স্বর শুনে। রিয়ানের ভয়েস তো এমন কখনোই ছিল না। এতই আস্তে এবং ফ্যাসফ্যাসে গলা যে ও কি বলল তা বুঝতে আমার কিছুটা সময় লাগলো। কি বলবো ওই মুহূর্তে ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। ফিরে দেখি একটা লোক আমাকে তাকাতে দেখে জিজ্ঞেস করলো, ভাই কি শহরের নতুন? তখন আমি বললাম, না, আমার দাদা বাড়ি এখানে, কিন্তু আমরা ঢাকায় থাকি। তখন লোকটি বলল, তাহলে ভাইজান একটা কথা কই, এই জায়গা খুব একটা সুবিধার না, বাড়ির যান, এখানে খারাবার দরকার কি? শীতের রাত, লোকজন কম, কি হয় কোন যায় না। এরপর লোকটা হাঁটা শুরু করলো। রিয়ানের দিকে ঘুরতেই দেখি ও নেই। নদীর পাড়ে যতটুকু চোখ যায় দেখি শুধু লোকটি হেঁটে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি, হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো। এত তাড়াতাড়ি রিয়ান কোথায় গেল? একটু একটু ভয় লাগলো আমার। একটা ব্যাপার খেয়াল করলাম, রিয়ান আমাকে কিছু একটা বলতে চায়, বলার জন্যই আসে আমার কাছে, কিন্তু সামনে থাকলে চলে যায়। রিয়ান জানলই বা কিভাবে আমি এখন বাগেরহাটে? আগে তো ও কখনোই আসে নাই এদিকে। ও জানতো আমার দাদাবাড়ি বাগেরহাটে, কিন্তু ঠিক এখানে আসলেই যে আমাকে এখন পাওয়া যাবে তা তো রিয়ানের জানার কথা না। ঠিক মিলাতে পারলাম না আমি। মাথা ঘুরতে লাগলো। বাড়ির দিকে রওনা হলাম আমি। এত ঠান্ডা লাগছে যে গরম কাপড় পরে বের হবার না কেন ভাবছি। একটা সময় খেয়াল করা মাত্রই আমার গা শিরশির করে উঠল। ঢাকায় আমার বাসায় যেদিন রিয়ান এসেছিল ওই দিন ঠান্ডার মাঝেও অস্বাভাবিক গরম লেগেছিল আমার, এবং আজও তেমনই লাগলো। রিয়ান চলে যাওয়ার পর আবার ঠান্ডা লাগা শুরু করলো। এমন কেন হলো? রিয়ান কি তবে অশরীরে কিছু একটা? আর কিছু ভাবতে পারলাম না। কোনো মতে কাঁপতে কাঁপতে বাড়িতে ঢুকলাম। অনেকদিন পর বাড়িতে এসেছি। চাচা, ফুপু ও ভাই বোনগুলোর সাথে ঠিকমতো কথা বলতে পারলাম না। সারাক্ষণ এক ধরনের অস্বস্তি লেগেই থাকলো। অনেক কষ্টে বাবাকে বুঝিয়ে পরদিন ঢাকার পথে রওনা হলাম। বিকেলে ঢাকার বাসায় ঢুকলাম আমি একা। সারাদিন জার্নি করে এসেছি, তাই বিকেলে আর কোথাও গেলাম না। বাসায় শুয়ে বসে কাটিয়ে দিলাম। রিয়ানের আম্মাকেও ফোন দিলাম না, কারণ জানি রিয়ানকে পাওয়া যায়নি। সন্ধ্যার পর অস্বস্তি কাটাতে টিভি দেখতে বসলাম। এবার খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেছে ঢাকায়। বাসায় বসেই হাত পা জমে যাওয়ার জোগাড় হয়েছে। ফোন বাজতেই রিসিভ করলাম। পাড়ার বড় ভাই ফোন করেছে, আড্ডা দিতে ডাকলো। সারা বিকেল তো বাসায় বসেছিলাম, তাই কিছু না বলে আমিও বের হলাম বাসা থেকে। ফিরলাম একটু দেরি করেই। বাসায় একা কিছুই তো করার নাই, এক টিভি দেখা ছাড়া। তার থেকে আড্ডা দেওয়া ভালো ছিল। মন ভালো ছিল এতক্ষণ। এখন আবার নিজেকে খুব একা মনে হলো। রিয়ানকে মিস করা শুরু করলাম। নখ খুলে বাসায় ঢুকতেই মনে হলো আমার কোনো চুলার মধ্যে ঢুকলাম। এত গরম কেন বাসার ভেতর? আর কি বাজে পোড়া গন্ধ। ভাবলাম জানালাগুলো আটকানো আছে, এই জন্য গরম হয়তো হয়ে উঠেছে ভিতরটা। আমার রুমে ঢুকে লাইট জ্বালাতে ভূত দেখার মতো চমকে উঠলাম। আমার বিছানায় রিয়ান বসে আছে। পরিষ্কার দেখতে পাচ্ছি ওর মুখে গলায় কেমন যেন কালো কালো দাগ। মায়া ভরা চোখ দিয়ে তাকিয়ে আছে ও আমার দিকে। বোবার মতো নাকি সম্মোহিতের মতো আমিও তাকিয়ে আছি ওর দিকে। ঠিক বুঝতে পারছি না। এত গরমের মাঝেও শীতল স্রোত অনুভব করলাম মেরুদণ্ডে। জানি না, হয়তো আমার মনের কথা বুঝতে পেরে রিয়ান বলে উঠল, আমাকে কিছু জিজ্ঞেস করিস না স্বাধীন, শুধু চল আমার সাথে, প্লিজ চল। রিয়ান যেহেতু বলেছে আমি অবশ্যই যাব ওর সাথে, কিন্তু এখন রাত মোটামুটি 1টা বাজে। এত রাতে ও আমাকে কোথায় নিয়ে যেতে পারে? বেশ খটকা লাগলো আমার।
এবারও আমার মনের কথা বোঝাতে পেরে রিয়ান বলে উঠল, আমি সহমত, সব বলবো তোকে। এখন চল আমার সাথে। আমার হাতে বেশি সময় নেই। না বলার মতো শক্তি ছিল আর আমার গায়ে। মনে হচ্ছিল কেউ স্ট্রু দিয়ে বোতল থেকে পেপসি খাওয়ার মতো করে আমাদের শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। চুপচাপ রাস্তায় বেরিয়ে পড়লাম রিয়ানের সাথে। রিয়ান আমার সামনে হাঁটছে আর আমি পিছনে। কেমন আওয়াজ, এক ধরনের অনুভূতি কাজ করছিল আমার ভেতর। খুব বেশিক্ষণ না, আমার অনুমান মতো প্রায় 10 মিনিট হাঁটার পর খেয়াল করলাম আশেপাশের কোনো বাড়ির ঘর নেই, রাস্তা নেই, বাড়িগুলো জ্বলছে না। যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। খেয়াল করিনি কখনো রিয়ান আমার পাশে চলে এসেছে। তখন ও আমার সাথে সাথে হাঁটছে, প্রায় নিঃশব্দে। নীরবতা ভেঙে অন্ধকারের মাঝে রিয়ানের গলা শুনলাম। খুব আস্তে সময় নিয়ে নিয়ে রিয়ান বলতে শুরু করলো, রাত জেগে রাস্তায় রাস্তায় হাঁটা স্বাভাবিক, প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল আমার সেটা। তুই সবই জানিস। সেদিন রাতেও বেরিয়েছি হাঁটতে। রাতের শুনশান নীরবতা আর অবিরত অন্ধকারের মাঝে নিজেকে খুঁজতে শুরু করেছি। মাত্র এই রাস্তাতেই তোর সাথে কথা বলেছিলাম। তখন সা করে একটা জিপ আমার পাশে দিয়ে কিছু দূর নিয়ে থামলো। এরপর রাতে জিপ থেকে একটা মেয়েকে নিয়ে নামলো। মেয়েটার কান্না শোনা যাচ্ছিল থেকে থেকে, কিন্তু কি ঘটতে চলেছে বুঝতে পারলাম না। মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কিভাবে মেয়েটাকে বাঁচানো যায়। হঠাৎ একটা ছেলে কোত্থেকে উদয় হয়ে এগিয়ে গেল জিপটার দিকে। ততক্ষণে লোকগুলো মেয়েটিকে নগ্ন করে ফেলেছে। ছেলেটিকে দেখে লোকগুলো থেমে গেল এবং তাদের মধ্য থেকে একজন এসে ছেলেটিকে চলে যেতে বলল। ছেলেটি মেয়েটিকে ওই পশুদের অত্যাচার হতে বাঁচাতে বলল। সে ওদের বাধা দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু একা ছেলেটির পক্ষে এতগুলো লোককে সামাল দেওয়া সম্ভব ছিল না। ফলে মার খেতে খেতে দুর্বল হয়ে পড়ল ছেলেটি। লোকগুলো ছেলেটিকে উঠিয়ে নিয়ে চলল ও ইট ভাটাটির দিকে। হাত উঁচিয়ে দিয়ে নির্দেশ করলো আমাকে। রিয়ান ওর কথা মনে দিয়ে শুনছিলাম। আশেপাশে ঘুটঘুটি অন্ধকার। আফসাল ওয়াদারের পাশের মাঠ দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। রিয়ানের নির্দেশ করার দিকে তাকাতেই দেখলাম কিছু একটা রয়েছে সেখানে উঁচু মতো। রিয়ান আবার বলতে শুরু করলো, ইট ভাটাটা পুরনো এবং ভাঙা। এখানে এখন আর ইট পোড়ানো হয় না, তবুও ভেতরের পোড়ার মতো কাঠ ছিল। লোকগুলো ছেলেটিকে ইট ভাটার মধ্যে ফেলে অজান্তেই আগুন জ্বালিয়ে দিল। সারা শরীরে উত্তাপ অনুভব করে ছেলেটি, কিন্তু নাড়াচড়ার শক্তি না থাকায় কিছুই করতে পারল না। অনেক সময় অনেক ব্যথা ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে ছেলেটির গায়ে। অসহ্য ব্যথা নিয়ে এক সময় পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। আগুনও নিভে যায় আস্তে আস্তে। পুরোপুরি না থাকলেও শরীরের সিংহভাবে চলে যায় তার আগুনের দখলে। দগ্ধ লাশটি ওখানে পড়ে থাকে। কেউ খুঁজতে আসেনি ছেলেটাকে। রিয়ান থেমে যায়। বলবো করে বলেই ফেলে আমি, সামনে মারা গেল, তুই কেন বাঁচাতে পারলে না ছেলেটাকে? রিয়ান কিছু না বলেই হাঁটতে শুরু করে ইট ভাটাটির দিকে। আমি ডাকি পেছন থেকে ওকে। রিয়ান তবুও থামে না, হেঁটেই চলে। গরমে ঘেমে আমি মোটামুটি গোসল করে ফেলেছি। আমি আবারও ডাকি, রিয়ান দাঁড়া, কোথায় যাচ্ছিস? এবার রিয়ান কথা বলে ওঠে, আমার সময় শেষ স্বাধীন, ওখানেই ফিরে যেতে হবে আমাকে। আমার শরীরটা যে ওখানেই পড়ে আছে, সেই কবরের ভেতর। কেউ খুঁজতে আসে না। আমার চোখের সামনে রিয়ান ইট ভাটার ভেতর অদৃশ্য হয়ে যায়।
ভোররাত্রির নীরবতা ছাপিয়ে চিৎকার দিয়ে ওঠে, আমি না, ও ওই ছেলেটা, তুই কিছুতেই হতে পারিস না। ঠান্ডার মধ্যে শরীর আরো বেশি ঠান্ডা হয়ে ওঠে এবার। ধন্যবাদ আরিফুল ইসলাম ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ঘটনাটি বেশ ইউনিক ছিল ভাই, অনেক গুছিয়ে লিখছেন। এই জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন ভাই, এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আরিফুল ইসলাম ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আরিফুল ভাই, আপনার কিন্তু পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। জলদি লিখে পাঠিয়ে দিন আপনার পরবর্তী ঘটনা। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। যেহেতু বর্তমানে হোয়াটসঅ্যাপে সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইমরান খান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।